সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অন্যরকম পাঠশালায়। বায়োলজির এর আগের লেকচারে আমরা জেনেছিলাম জীবকোষ এবং টিস্যু সম্পর্কে। আমরা দেখেছিলাম কোষের গঠন, কোষে কী কী অঙ্গাণু থাকে এবং উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু সম্পর্কে। তো ওই সময় আমরা জেনেছিলাম যে অনেকগুলো কোষ তারা একত্রিত হয়ে কি গঠন করে? টিস্যু গঠন করে। অনেকগুলো কোষ মিলিত হয়ে গঠন করে টিস্যু। আচ্ছা, তখন কি তোমরা ভেবেছিলে যে এই যে অনেকগুলো কোষ সেগুলো আসলো কিভাবে? আবার আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম যে জননতন্ত্রে যে বিভিন্ন জনন কোষ থাকে, দুই ধরনের জনন কোষ। পিতা থেকে আসে শুক্রাণু এবং মাতা থেকে আসে ডিম্বাণু, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে গঠন করে জাইগোট। শুক্রাণু এক ধরনের জনন কোষ, ডিম্বাণু আরেক ধরনের জনন কোষ, এবং এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে একটা কোষ গঠন করে, যে কোষটার নাম হচ্ছে জাইগোট। আমি, তুমি, আমাদের আশেপাশের সব মানুষ, আমরা আমাদের জীবনের একেবারে শুরুতে কিন্তু একটাই কোষ ছিলাম, অর্থাৎ আমরা সবাই ছিলাম জাইগোট। তাহলে চিন্তা করো তো, এই যে সেই একটা কোষ, আমরা জানি যে কোষ মাইক্রোস্কোপিক, তাই না? খালি চোখে কোষকে দেখা যায় না। তাহলে সেই মাইক্রোস্কোপিক অবস্থা অর্থাৎ জাইগোট থেকে আমরা এত বড় কিভাবে হলাম? আমাদের শরীরে অনেকগুলো কোষ মিলে টিস্যু গঠন করছে, তারপরে টিস্যুগুলো মিলে অঙ্গ হচ্ছে, সেখান থেকে তন্ত্র হচ্ছে। তাহলে ওই যে একটা মাইক্রোস্কোপিক কোষ জাইগোট, সেখান থেকে আমরা এত বড় হয়েছি কিভাবে? কখনো ভেবে দেখেছো? যে প্রসেসের মাধ্যমে সেই একটা কোষ থেকে অনেকগুলো কোষ হয়ে আমাদের এই শরীর গঠন করছে, সেই প্রসেসটাকে বলা হয় কোষ বিভাজন। তাহলে আমরা এই চ্যাপ্টারে জানবো যে আমরা ছোট থেকে কিভাবে বড় হলাম, অর্থাৎ একটা কোষ থেকে অনেকগুলো কোষ কিভাবে গঠিত হলো। আমরা আলোচনা করব তাই কোষ বিভাজন নিয়ে। কোষ বিভাজন সম্পর্কে আলোচনা করার আগে আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে, যে টার্ম সম্পর্কে জানলে আমরা কোষ বিভাজন আরও সহজে বুঝতে পারবো। তো প্রথম যে টার্মটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মাতৃকোষ, অর্থাৎ মাদার সেল। আমরা জানি একটা কোষ থেকে কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলো নতুন কোষ সৃষ্টি হচ্ছে। তো এখন যে কোষটা থেকে কোষ বিভাজনের মাধ্যমে অনেকগুলো নতুন কোষ সৃষ্টি হচ্ছে, সেই আদি কোষটাকে আমরা বলবো মাতৃকোষ, অর্থাৎ যে কোষটা বিভাজিত হচ্ছে। তাহলে যে কোষ বিভাজিত হচ্ছে সেই কোষকে আমরা বলবো মাতৃকোষ। এরপরে আসি অপত্য কোষে। অপত্য কোষকে বলা হয় ডটার সেল। তাহলে অপত্য কোষ বা ডটার সেলটা কি? এই যে মাতৃকোষ বিভাজিত হয়ে অনেক নতুন কোষ সৃষ্টি করছে, সেই নতুন কোষগুলোকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। মাতৃকোষ বিভাজিত হয়ে যে নতুন কোষ সৃষ্টি করে, মাতৃকোষ বিভাজিত হয়ে যে নতুন কোষ সৃষ্টি করবে তাকে আমরা বলবো অপত্য কোষ বা ডটার সেল। এরপরে আসি ক্যারিওকাইনেসিসে। এই ক্যারিওকাইনেসিসটা কি? আমরা একটু নেম অ্যানালাইসিস করি, আগের চ্যাপ্টারে যেরকম করেছিলাম। গ্রিক শব্দ ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, এবং কাইনেসিস মানে হলো বিভাজন। তাহলে ক্যারিয়ন মানে হলো নিউক্লিয়াস, কাইনেসিস মানে হলো বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিসকে আমরা কি বলতে পারি? নিউক্লিয়াসের বিভাজন। এরপরে আমরা আসি সাইটোকাইনেসিসে। আমরা আবারও নেম অ্যানালাইসিস করি। সাইটো ওয়ার্ডটা এসেছে সাইটোপ্লাজম থেকে, আর কাইনেসিস অর্থ তো বিভাজন, সেটা আমরা আগেই দেখেছি। তাহলে সাইটোকাইনেসিসকে আমরা কি বলতে পারি? সাইটোকাইনেসিসকে আমরা বলতে পারি সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস হলো নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস হলো সাইটোপ্লাজমের বিভাজন। আমরা এখন যে দুটো টার্ম সম্পর্কে জানবো সেটা হচ্ছে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে যতগুলো ক্রোমোজোম থাকে তার অর্ধেক আসে আমাদের বাবার কাছ থেকে, অর্ধেক আসে আমাদের মায়ের কাছ থেকে। তাহলে ধরি এই একটা ক্রোমোজোম, এটা এসেছে আমাদের বাবার কাছ থেকে।
তাই আমি নিচে লিখেছি বাবা। ক্রোমোজোমের এই অঞ্চলকে বলা হয় সেন্ট্রোমিয়ার, যেটা আমরা আগের অধ্যায়ে জেনেছি। এই সেন্ট্রোমিয়ার এমন একটা অঞ্চল যেটা অরঞ্জিত থাকবে। এরপরে আমরা ধরি আরেকটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা এসেছে আমাদের মায়ের কাছ থেকে। আমি বলেছি যে আমাদের শরীরের সব কোষের নিউক্লিয়াসে যতগুলো ক্রোমোজোম থাকে অর্ধেক আসে বাবার কাছ থেকে, অর্ধেক আসে মায়ের কাছ থেকে। তাহলে এই যে ক্রোমোজোমটা, এটা আমরা আমাদের বাবার কাছ থেকে পেয়েছি, তার মানে এটা একটা টাইপের ক্রোমোজোম। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এসেছে আমাদের মায়ের কাছ থেকে, তাহলে এটা আরেকটা টাইপের ক্রোমোজোম। এটাকে আমরা বলি টাইপ 1 আর এটাকে বলি টাইপ 2। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে দুইটা টাইপের ক্রোমোজোম পেলাম। এই দুই টাইপের ক্রোমোজোমই আমাদের শরীরে থাকবে। এখন দেখো, কোনো একটা সেলকে আমরা হ্যাপ্লয়েড সেল তখন বলবো যখন সেখানে কি হবে, প্রত্যেকটা টাইপের ক্রোমোজোম থেকে একটা একটা সদস্য আসবে। যেমন এই যে বাবার টাইপের যে ক্রোমোজোম, এখান থেকে একটা সদস্য আমাদের আছে। মায়ের টাইপের যে ক্রোমোজোম, এখান থেকে একটা সদস্য আমার আছে। এই দুইটা মিলে একটা সেট গঠন করবে। এবং যখন এই এক সেট ক্রোমোজোম নিয়ে কোনো সেল গঠিত হবে, তখন আমরা সেই সেলকে বলবো হ্যাপ্লয়েড সেল। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন এখানে এন কি? এন হবে কয় টাইপের ক্রোমোজোম আছে। দেখো, এখানে বাবার টাইপ একটা টাইপ, টাইপ 1, মায়ের টাইপ আরেকটা টাইপ, এটা হচ্ছে টাইপ 2। তাহলে এখানে আমরা দুইটা টাইপের ক্রোমোজোম পেলাম। তাহলে এখানে n = 2 হবে। এটাকে বাংলায় বলা হয় এক প্রস্থ ক্রোমোজোম, অর্থাৎ একটা সেট থাকবে ক্রোমোজোমের। এরপরে আমরা ডিপ্লয়েড সেলে আসি। এই যে আমরা বাবার কাছ থেকে একটা সদস্য নিয়েছিলাম, মানে বাবার যে টাইপটা ক্রোমোজোমের, সেখান থেকে আমরা একটা সদস্যকে নিয়েছিলাম। এখন আমরা দুইটা সদস্য নিয়ে দেখি, এই একই টাইপের দুইটা সদস্য নিয়ে। এই যে একটা সদস্য, এই যে আরেকটা সদস্য, এবং এই দুটা সদস্যই কিন্তু বাবার কাছ থেকে এসেছে এবং এই দুটাই টাইপ 1। এরপরে মায়ের কাছ থেকে যে ক্রোমোজোমটা আমরা পেয়েছিলাম, সেটার আরেকটা সদস্য আমরা নিয়ে দেখি। এই একটা সদস্য এবং সেটার সাথে আরেকটা সদস্য আসলো, এবং এরা উভয়ই মায়ের কাছ থেকে এসেছে এবং এরা উভয়ই টাইপ 2। অর্থাৎ আমরা এখানে দেখছি যে প্রত্যেকটা টাইপ থেকে আমি অন্তত দুইটা করে সদস্য পাচ্ছি। অর্থাৎ এরা কি করছে? এরা জোড়ায় জোড়ায় আছে। অর্থাৎ এদেরকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করে দেখি, তাহলে জিনিসটা এরকম হবে। তাহলে এটা হলো একটা সেট, এইটা হলো আরেকটা সেট। এখানে আমরা পেয়েছিলাম একটা মাত্র সেট। হ্যাপ্লয়েড সেলের ক্ষেত্রে আমরা এক সেট ক্রোমোজোম পেয়েছিলাম, আর এইখানে আমরা পাচ্ছি দুই সেট ক্রোমোজোম। অর্থাৎ এই জিনিসটারই দুইটা সেট ক্রোমোজোম আমরা ডিপ্লয়েড সেলের ক্ষেত্রে পাচ্ছি। এবং এইখানে ডিপ্লয়েড সেলকে আমরা টুয়াইস n দিয়ে ডিনোট করি। এইখানে আমরা দেখেছিলাম n এর সংখ্যা 2, অর্থাৎ দুইটা টাইপের ক্রোমোজোম আমরা পেয়েছিলাম, তাই না? বাবার কাছ থেকে পেয়েছিলাম, মায়ের কাছ থেকে পেয়েছিলাম। এইখানে n দুইটা টাইপেরই হবে এবং এখানে দুই সেট আছে। সো এইখানে ডিপ্লয়েডে n = 2, তাহলে টোটাল ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে টুয়াইস n = 2 × 2 = 4। আমরা এখানে দুইটা সেট পাচ্ছি এবং n = 2, কারণ আমরা দুইটা টাইপের ক্রোমোজোম দেখেছি, এবং এখানে টুয়াইস n = 2 × 2 = 4। অর্থাৎ আমি চারটা ক্রোমোজোম এখানে পাচ্ছি, যেখানে আমি এখানে পেয়েছিলাম দুইটা। তাহলে এই হলো আমাদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের কাহিনী। কোনো একটা কোষ বিভাজিত হতে হলে সেই কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়কেই কিন্তু বিভাজিত হতে হবে। অর্থাৎ কোনো একটা কোষে যদি নিউক্লিয়াস বিভাজিত হয় কিন্তু সাইটোপ্লাজম বিভাজিত না হয়, তাহলে সেটাকে আমরা কোনো সম্পূর্ণ কোষ বিভাজন বলতে পারি না। তো এই যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কিভাবে বিভাজিত হচ্ছে, সেই ভিত্তিতে আমরা কোষ বিভাজনকে তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটাকে আমরা বলবো অ্যামাইটোসিস। এটা হচ্ছে সবথেকে সরল, অ্যামাইটোসিস সবথেকে সরল প্রক্রিয়ার কোষ বিভাজন। অর্থাৎ কোনো জটিলতা ছাড়াই নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম প্রত্যক্ষভাবে বিভাজিত হয়, যার কারণে এই কোষ বিভাজনকে আমরা বলবো
প্রত্যক্ষ কোষ বিভাজন। এর পরের যে প্রক্রিয়া সেটা হচ্ছে মাইটোসিস। অ্যামাইটোসিস ঘটে হচ্ছে সব আদিকোষী প্রাণীর ক্ষেত্রে, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়। আমরা দেখেছিলাম আগের চ্যাপ্টারে প্রোক্যারিওটিক সেল যে সকল জীবের, অর্থাৎ যাদের নিউক্লিয়াস সুগঠিত থাকে না তাদেরকে আমরা আদিকোষী বলবো, এবং অ্যামাইটোসিস ঘটে সেই আদিকোষী বা প্রোক্যারিওটিক জীবদের ক্ষেত্রে। এরপর মাইটোসিস আর মিওসিস ঘটে হচ্ছে উন্নত জীবের ক্ষেত্রে। মাইটোসিস যেটা, এই প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই কিন্তু একবার বিভাজিত হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়। মেইনলি নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম কিন্তু একবারই বিভাজিত হচ্ছে। ক্রোমোজোমের একবার বিভাজন। এবং এই যে মাইটোসিস প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। সমীকরণিক বিভাজন। অঙ্কের ক্ষেত্রে যেমন আমরা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করি, অর্থাৎ বাম পক্ষে যে পরিমাণ থাকবে ডান পক্ষে ঠিক সেই পরিমাণ থাকবে বা সেই অ্যামাউন্টটা থাকবে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়। সেরকম ইকুয়েশনের মতোই মাইটোসিস কোষ বিভাজনে আমাদের মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকবে, নতুন যে অপত্য কোষগুলো হবে সেই অপত্য কোষগুলোতেও ঠিক সেই সেম সংখ্যক ক্রোমোজোম থাকবে। অর্থাৎ এইখানে মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে, মাতৃকোষ থেকে আমরা দুইটা অপত্য কোষ পাবো। এবং ধরো মাতৃকোষে তোমার যদি 4টা ক্রোমোজোম থাকে, তাহলে যে দুইটা অপত্য কোষ পাবো সেই দুইটা অপত্য কোষে প্রত্যেকটা অপত্য কোষেই 4টা করে ক্রোমোজোম থাকবে। অর্থাৎ নতুন যে অপত্য কোষ হবে সেই কোষগুলো হুবহু মাতৃকোষের বৈশিষ্ট্য সম্পন্ন হবে। এই জন্যই আমরা এই বিভাজনকে বলি সমীকরণিক বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে কি হচ্ছে, নিউক্লিয়াস একবার বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমও একবার বিভাজিত হচ্ছে, এই জন্য ইকুয়াল হয়ে যাচ্ছে ক্রোমোজোমের সংখ্যাটা। এরপরে আসি মিওসিস কোষ বিভাজনে। মিওসিস কোষ বিভাজনে কি হয়, নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, কিন্তু যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম কিন্তু একবার বিভাজিত হয়। মিওসিস কোষ বিভাজনে এই যে নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হলো, কিন্তু ক্রোমোজোম একবারই বিভাজিত হয়। তাহলে একটু চিন্তা করে দেখো তো, মিওসিস কোষ বিভাজনে একটা মাতৃকোষ থাকে, সেই একটা মাতৃকোষে মিওসিস কোষ বিভাজনে কিন্তু 4টা অপত্য কোষের সৃষ্টি হয়, কিন্তু সেটা 2 ধাপে হয়। প্রথমে মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়, সেই 2টা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয়। কিন্তু এই যে একটা থেকে 2টা কোষ সৃষ্টি হচ্ছে প্রথম রাউন্ডে, এই 2টা কোষে প্রথমে ক্রোমোজোম বিভাজিত হয় না। প্রথমে কিন্তু ক্রোমোজোম বিভাজিত হয় না, নিউক্লিয়াসটা 2 ভাগে বিভক্ত হয়, এবং তখন কি হয়, ক্রোমোজোমের সংখ্যাটা তখন অর্ধেক হয়ে যায়। মানে ধরো মাতৃকোষে 4টা ক্রোমোজোম আছে, এখন প্রথম রাউন্ডে তোমার একটা মাতৃকোষ থেকে যখন 2টা অপত্য কোষ সৃষ্টি হলো, তখন ওই যে মাতৃকোষে 4টা ছিল ক্রোমোজোম, সেই ক্রোমোজোম ইকুয়ালি ডিভাইডেড হয়ে যাবে 2টা কোষের মধ্যে। অর্থাৎ প্রত্যেকটা অপত্য কোষ 2টা করে ক্রোমোজোম পাবে। মাতৃকোষে যদি 4টা ক্রোমোজোম থাকে, প্রত্যেকটা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 2 করে। এরপরে মাইটোসিস কোষ বিভাজনের মতো সমীকরণিক বিভাজন হবে, সেটা হচ্ছে সেকেন্ড ধাপে। এই জন্য মিওসিস কোষ বিভাজন 2 ধাপে সম্পন্ন হয়। এবং প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপেই এই ক্রোমোজোমের সংখ্যাটা কি হলো, মাতৃকোষ থেকে অর্ধেক হয়ে গেল। যেখানে আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখেছিলাম মাতৃকোষে 4টা থাকলে প্রত্যেকটা অপত্য কোষে 4টা করেই ক্রোমোজোম থাকবে, অর্থাৎ হুবহু মাতৃকোষের মতো হবে, এই জন্য সমীকরণিক বলেছিলাম। কিন্তু মিওসিসে মাতৃকোষে যদি 4টা থাকে, প্রথম রাউন্ডের যে 2টা অপত্য কোষ হবে সেই 2টা অপত্য কোষের প্রত্যেকটাতে 2টা করে ক্রোমোজোম থাকবে। অর্থাৎ কি হলো, মিওসিস কোষ বিভাজনে যে অপত্য কোষগুলো সৃষ্টি হলো সেই অপত্য কোষগুলো মাতৃকোষে, অপত্য কোষগুলোতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হবে। এই জন্য ক্রোমোজোম সংখ্যা যেহেতু হ্রাস পাচ্ছে, তাই মিওসিস কোষ বিভাজনকে আমরা বলবো হ্রাসমূলক। তাহলে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে অ্যামাইটোসিস আদিকোষী প্রাণীদের জন্য, মাইটোসিস এবং মিওসিস হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীদের জন্য, সেই ক্ষেত্রে এই বিভাজনগুলো হয়। এইবারে আমরা প্রত্যেক ধরনের কোষ বিভাজন সম্পর্কে ডিটেইলে কিছু আলোচনা করব।